ইটস কামিং হোম, কারণ ইংল্যান্ড তারা অবশেষে পৌঁছে গেছে ফাইনালে ইউরোর, এবং নিজেদের দেশের বাইরে এই প্রথমবারের মতো ইংল্যান্ড কোনো ফাইনালে খেলবে। নেদারল্যান্ড শুরুতে তারা চমক দেখিয়েছিল, জাভি সিমন্সের একটা শুরুতেই গোল, তবে এরপর ইংল্যান্ড ফিরেছে সময় মতো। জাভি সিমন্সের গোলে লিড নিয়েছিল নেদারল্যান্ডস। ডর্টমুন্ডে নেদারল্যান্ডসের সমর্থকেরাই ছিলেন বেশি। ইংল্যান্ড এরপরে একটা বিতর্কিত পেনাল্টি কিক থেকে ম্যাচে সমতায় ফেরে। ফার্স্ট হাফটা শেষ হয়েছিল 1-1। হ্যারি কেইন স্পট কিক থেকে গোল করেছিলেন। এই জায়গায় ড্যানজেল ডামফ্রিজ ফাউলটা করেছিলেন হ্যারি কেইনকে, পরে VAR এ সেটা পেনাল্টির ডিসিশন আসে এবং সেখান থেকেই সমতায় ফেরে ইংল্যান্ড। সেকেন্ড হাফে যাওয়ার আগেই ফার্স্ট হাফে ফিল ফোডেনের শটটা, যেটা ড্যানজেল ডামফ্রিজ একদম গোল লাইনের সামনে থেকে তিনি ক্লিয়ার করেন। ডামফ্রিজের একটা হেডার লেগেছিল বার পোস্টে। ফিল ফোডেনের শটও ফিরে এসছে গোল ফ্রেম থেকে, নইলে হয়তো ফার্স্ট হাফে গোল আরও বেশি দেখা যেত। সেকেন্ড হাফে গোলের দেখা পাওয়া যাচ্ছিল না, গোলের দেখা পাওয়া যাবে না বলেই মনে হচ্ছিল। নেদারল্যান্ডস হয়তো সেদিক থেকে একটু এগিয়েছিল, কিন্তু এই সাবস্টিটিউশনটা গ্যারেথ সাউথগেটের ম্যাচের সব কিছু পাল্টে দিল একেবারে শেষে গিয়ে। কোল পালমারের একটা পাস থেকে ওলি ওয়াটকিন্স গোল করে ম্যাচে দলকে এগিয়ে নিয়ে যান ম্যাচের 91 মিনিটে, এবং সেই অবিশ্বাস্য গল্পটা ওয়াটকিন্স লিখেছেন, যেটা ইংল্যান্ডকে নিয়ে গেছে আরও একটা ইউরোর ফাইনালে। এবং আপনি যদি খেয়াল করেন, ইংল্যান্ড এই শেষ মুহূর্তে এসে আরো একবার যে তারা বাঁচলো। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাপা। এর আগে জুড বেলিংহ্যাম ইংল্যান্ডকে প্রাণ ফিরিয়েছিল, এই ম্যাচে ওলি ওয়াটকিন্স তিনি প্রাণ ফেলালেন। তবে ফার্স্ট হাফটা ইংল্যান্ড কিন্তু একটা সলিড স্টার্ট এই ম্যাচে আসলে মেক করেছিল, যেটা এবারের ইউরোতে অন্য কোনো ম্যাচে আসলে এতটা দেখা যায়নি। পুরো ম্যাচের স্ট্যাটসটা যদি আমরা দেখি, সেখানে দেখবো আসলে শটস অন টার্গেট, শটস, বল পজিশন, পাস, সব কিছুতে ইংল্যান্ড পুরো ম্যাচে ডমিনেট করেছে। তবে সেকেন্ড হাফে শুরুতে ইনফ্যাক্ট এমনও কথা হচ্ছিল যে ওই হাফ টাইমে কি সাউথগেট কি বলেছে যে এত ভালো খেলার দরকার নাই, এরকম কথাবার্তা আসলে হচ্ছিল ইংল্যান্ডের সেকেন্ড হাফটা যেভাবে আসলে তারা স্টার্ট করেছিল। ফার্স্ট হাফে যা ঘটনা ঘটেছে যে ফিল ফোডেনকে মনে হয়েছে তিনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এবং ফোডেনকে এত অ্যাক্টিভ পুরো টুর্নামেন্টে ওইভাবে দেখা যায় নাই। ফার্স্ট হাফটা ইংল্যান্ডের এই কারণে ভালো গেছে, সবাই কম বেশি একটু কন্ট্রিবিউট করেছেন। সেকেন্ড হাফে আরও একবার ইংল্যান্ডের টেম্পোটা পড়ে গেছে, যে ঘটনা হয়েছে সার্বিয়ার সঙ্গে, যেটা হয়েছে ডেনমার্কের সঙ্গে, যেটা পুরো টুর্নামেন্টে আমরা ইউরোর কাছে মানে ইংল্যান্ডের কাছ থেকে দেখেছি, ঠিক সেরকম ভাবে তাদের টেম্পোটা পড়ে গেছে, এবং তারা মনে হচ্ছিল যে মাঝখান দিয়ে বা মানে পেনিট্রেট করার মতো অবস্থায় তারা ছিল না। এবং ওই সময়ই গ্যারেথ সাউথগেট, যাকে এত বেশি সমালোচনা সইতে হয় যে তিনি বোধহয় খুব আউট অফ দ্য বক্স চিন্তা করেন না, এই করেন না, সেই করেন না, তিনি যে সাবস্টিটিউশনগুলো করালেন, লুক শ নামলেন, এরপরে লুক শ তো সেকেন্ড হাফে শুরুতেই নামলেন, তাকে এত তাড়াতাড়ি সাবস্টিটিউশন করাতে আমরা খুব কমই দেখি। এরপরে তিনি ওই ডাবল সাবটা যখন করালেন কোল পালমার আর ওলি ওয়াটকিন্স, তখন লোকে একটু আর চোখে তাকিয়েছিল বোধ হয় যে হ্যারি কেইনকে তুলে ফেলা হচ্ছে এত তাড়াতাড়ি একটা সেমিফাইনাল ম্যাচে, কিন্তু হ্যারি কেইন যে ফিটনেস নিয়ে ভুগছেন সেটা তার চোখে ধরা পড়েছিল। ইনফ্যাক্ট ফিল ফোডেনও কিন্তু দারুণ স্টার্ট করেছেন, কিন্তু হচ্ছে সাউথগেট আপনার হচ্ছে দেখেছিলেন যে 70 to 80 মিনিটসের সময় ফিল ফোডেনের আপনার ফিটনেস লেভেলটা অনেক ড্রপ করেছে, সে কারণে কিন্তু তিনি সেই দুটা পরিবর্তন করেছেন, এবং এই দুটা পরিবর্তনে আসলে বদলে দিয়েছে ইংল্যান্ডের ম্যাচের রেজাল্ট। কারণ ইংল্যান্ড যে সেকেন্ড গোলটা পেয়েছে, সেই গোলটা মানে পুরো কারিগর কিন্তু ওই দুজনেই। ইনফ্যাক্ট ওলি ওয়াটকিন্স তিনি আসলে যেটা বলছেন, প্রথমবারের মতো ইউরোতে আসলে নামার সুযোগ পেলেন, সুযোগ পেয়েই তিনি গোল করলেন। তিনি বলছিলেন যে তিনি এবং কোল পালমার একই সাথে ম্যাচের আগে বলেছেন যে সত্যি বলছি, কোল পালমারকে বলেছিলাম আমরা খেলতে নামবো এবং গোল করব, তুমি বানিয়ে দেবে আর আমি গোল করব। আমার কাছে এটা অবিশ্বাস্য লাগছে যে কথাগুলো শেষ পর্যন্ত সত্যি হয়েছে, সুযোগ পেয়েছি এবং সেটা লুফে নিয়েছে। ইনফ্যাক্ট ওলি ওয়াটকিন্স কিন্তু আপনার মানে পুরোপুরি ফ্রাস্ট্রেটেড ছিলেন। তিনি তার টিমমেটদের সাথে কথা বলছেন, কারণ যেই সিজন তিনি পার করেছেন, 27টা গোল, অলমোস্ট মনে 13টা না 15টা অ্যাসিস্ট, কোল পালমারের ক্ষেত্রেও সেমটাই হয়েছিল। এই কথাটা ওলি ওয়াটকিন্স যখন বলছেন ব্রডকাস্টারকে, তখন তিনি বলছেন যে আই সোয়ার অন মাই ফ্যামিলি, আই সোয়ার অন মাই, তার নিজের উপরে সোয়ার বলছি, ফ্যামিলির শপথ নিয়ে, মানে আমরা বলি না যে কসম, পরিবারের কসম কাটছেন, তিনি তার সন্তানের কসম কাটছেন, যে তিনি বলছেন যে আমি কোল পালমারকে এটা বলেছিলাম যে আজকে তুমি আমাকে সেট আপ করে দেবে, আমি তোমার গোল করে দেবো। এইরকম মুহূর্ত জীবনে আসে না। এবং তিনি যে গোলটা করলেন, ওই গোলটায় স্টিফেন ডে ভ্রাই ছিলেন, তিনি বোধহয় একটু চিন্তাও করতে পারেন না যে ওই ফার্স্ট টাচে বলটা এমন একটা জায়গায় চলে যাবে এবং ওখান থেকে ফার পোস্টে বল যাবে। আমি ওটার XG দেখছিলাম, একটা জানি না কতটুকু সত্য মিথ্যা, ওইখান থেকে এইরকম গোল করা ক্যারিয়ারে হয়তো ওলি ওয়াটকিন্স আর কখনো করবেন না। হ্যাঁ, অ্যাস্টন ভিলায় তিনি যতই গোল করুন আর যাই করুন, তার দলের নাম্বার 9 তো ভাই হ্যারি কেইন।
তার দলের ক্যাপ্টেন তো হ্যারি কেইন, তিনি তো সুযোগ কম পাবেন এইটাই স্বাভাবিক, কিন্তু তিনি নিজেকে ওই জায়গায় রেখেছিলেন, নিজের আত্মবিশ্বাসটা ওই জায়গায় ছিল যে তিনি ম্যাচে নামার আগে বলতে পারেন যে আজকে আমরা খেলা সেট আপ করে দেবো। এটাই হচ্ছে মানে প্রপার টিমের বা প্রপার ফুটবলারের একটা আদর্শ উদাহরণ হতে পারে, যে সাইড বেঞ্চে বসে থাকার পরেও নিজের ভেতরে এতখানি একাগ্রতা থাকে মানুষের। দেখেন, অথচ তার কিন্তু নামারই কথা ছিল না। আপনি যদি নর্মালিও চিন্তা করেন, আপনি কেন আইভান টনিকে কেন নামান নাই? হ্যাঁ, মানে সাউথগেটের ওই বাজিগুলো আসলে এই ম্যাচে কাজে দিয়েছে। যে আইভান টনি পেনাল্টি থেকে গোল করলেন, এর আগে আমরা দেখলাম হচ্ছে ওই যে ইংল্যান্ডের শেষ দুটা গোলের সেট আপ তার কাছ থেকে এসেছিল, ওই জায়গায় হঠাৎ করে আসলে অলি ওয়াটকিন্সকে নামিয়ে দেয়। আমি গ্যারেথ সাউথগেটের হিসাবগুলো বলি। গ্যারেথ সাউথগেটের যত আলোচনা করেন আর সমালোচনা করেন, সাউথগেটের প্রত্যেকটা সাবস্টিটিউশন নকআউট পর্বে ইংল্যান্ডকে সাহায্য করেছে। ইংল্যান্ড নকআউট পর্বের প্রত্যেকটা ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছে, এরপর তারা ম্যাচে ফিরেছে। প্রথম ম্যাচে আসেন স্লোভাকিয়ার সঙ্গে 1-0 ফার্স্ট হাফ শেষ, সেকেন্ড হাফে তিনি সাবস্টিটিউট করেন, একদম লাস্ট মোমেন্টে আইভান টনি মাঠে নামলেন, তখন ওই সেট পিস থেকে বেলিংহ্যামের গোল, যদিও বেলিংহ্যামেরই ওইটা কৃতিত্ব বেশি কি পুরোটাই। এরপরে আসেন আপনি ওই ম্যাচ যখন এক্সট্রা টাইমে গড়ালো, তখন ওই জায়গায় আইভান টনির আরো বড় অবদান থাকলো, হ্যারি কেইন গোল করলেন, ম্যাচ ছিনিয়ে নেওয়া হলো। সেকেন্ড ম্যাচটা আসেন মানে কোয়ার্টার ফাইনালে যখন সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছে, এগিয়ে গেছে সুইজারল্যান্ড, সাবস্টিটিউশন করলেন মানে সাউথগেট, কিন্তু বুকায়ো সাকা গোলটা করলেন, কিন্তু তার আগেই সাব হয়েছে, গোলটা হওয়ার পর তিনি সাব করিয়েছেন, এবং এই ম্যাচে তো ক্লিয়ারলি সাবস্টিটিউট যারা ছিলেন তারাই ইম্প্যাক্ট রাখলেন। ইংল্যান্ড এবং ইংলিশ সমর্থকদের জন্য আপনি যাত্রাটা খেয়াল করুন, প্রতি ম্যাচে আপনি পিছিয়ে পড়েছেন, এক্সট্রা টাইম, টাই ব্রেকার, জুড বেলিংহ্যামের ওই অবিশ্বাস্য গোল, অলি ওয়াটকিন্সের এই অদ্ভুত সুন্দর গোল, এই সব কিছু আসলে ইংল্যান্ডের এই মিশনটাকে, যেটাকে আমরা বোরিং বলছিলাম, এটাকে আসলে বোরিং হতে পারে? এত চড়াই উতরাই থাকলে কি সেটাকে আর বোরিং বলা যায়? দেখেন যেভাবে তারা কামব্যাক করছে, এটা এখন সবকিছুর একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। কালকের এই ফার্স্ট হাফটাই আপনি বাদ দেন, ফার্স্ট হাফে যা খেলেছে ইংল্যান্ড, এবারে ইউরোর বেস্ট পারফরমেন্স তারা অ্যাজ এ টিম হিসেবে সেই ফার্স্ট হাফে করেছে। এছাড়া বাকি সবগুলোই কিন্তু তারা শেষ পর্যন্ত কিন্তু তারাই সফল, মানে যেই টার্গেটটা নিয়ে নেমেছে শেষ পর্যন্ত আসলে তারাই সফল, এবং সফলতার কারিগরও এখন গ্যারেথ সাউথগেট, যাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল ফার্স্ট গ্রুপ স্টেজের দুটা ম্যাচের পর, তো আরো বেশি হচ্ছিল। সেই সাউথগেট তিনি যেটা বলছেন, 50 বছরে তিনি দারুণ কিছু সেরা রাত উপহার দিয়েছেন। বিদেশের মাঠে প্রথমবারের মতো দলকে ফাইনালে তুলতে পেরে গর্বিত, টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা দারুণ। 2018 থেকে দেশের মানুষকে অসাধারণ রাত উপহার দিয়েছি আমরা, যা 50 বছরের সেরা কিছু মুহূর্ত। মনে করিয়ে দিচ্ছেন নিজের কৃতিত্বটা, খুবই স্বাভাবিক। এই এত আলোচনা সমালোচনার ভেতরে গ্যারেথ সাউথগেট কখনো কাউকে কোনো জবাব দিতে যান নাই। জেন্টলম্যান, ভদ্রলোক। তার ওই ট্যাকটিক্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু তার ব্যাপারে মন্দ কথা কেউ কখনো বলে না, এবং এইভাবেই বোধহয় সবকিছু হ্যান্ডেল করতে হয়। সাউথগেট আগের ম্যাচে যখন ইংল্যান্ড জিতলো সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল আসে, তখন তিনি বলেছিলেন টুর্নামেন্ট জিততে গেলে ভালো ফুটবল খেলতে হবে ভাই, এই ধরনের কথাবার্তা চলে না। এই যে দেখালেন তিনি যে খুব ভালো না করলে হয়, সময় মতো যারা তারা ক্লিক করলে বোধহয় তারা ফাইনালে চলে যেতে পারে। এবং মানে একটা ম্যাচ অ্যাওয়ে ইংল্যান্ড নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরো জেতার জন্য, ইউরো নিজেদের ইতিহাসে তারা কখনো ফাইনালে ওঠে নাই, তারা 2বার ফাইনালে উঠলো গ্যারেথ সাউথগেটের আমলে, অবিশ্বাস্য। মানে ওয়ার্ল্ড কাপ, ইউরো টানা 4 আসলে সাকসেসের পথে ইংল্যান্ডের কোচ হিসেবে থেকেই যাচ্ছেন এরপর মনে হচ্ছে। মানে সেটা তো থাকা উচিত, কারণ একটা দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন, এখন আসলে সরানোর কি দরকারটা, যেটা আমরা বলছিলাম 18 বিশ্বকাপ, 2020 ইউরো, 2022 বিশ্বকাপ এবং 2024 ইউরো, এই হচ্ছে গ্যারেথ সাউথগেটের আমলে 4টা মেজর টুর্নামেন্টে ইংল্যান্ডের পারফরম্যান্স। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.